নতুন রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে। সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচন। বিদায়ী শাহাবুদ্দিনের নামে মামলা থাকলে হবে যাচাই বাছাই। 2030 সালে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে সক্ষম হবে দেশ, বললেন প্রধানমন্ত্রী। সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার। সোমবার থেকে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু। গুরুত্বের সঙ্গে তদন্ত করছে ট্রাইব্যুনাল, জানালেন চিফ প্রসিকিউটর। সারা দেশে তীব্র হয়েছে গ্যাস সংকট। বাসাবাড়িতে দুর্ভোগ চরমে। ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন। সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলেও জানান আইনমন্ত্রী। পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নামে মামলা থাকলে যাচাই বাছাই করা হবে, জানান তিনি। একই সঙ্গে রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তার পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হবে। শনিবার সকালে রাজধানীতে একটি অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের 90 দিন সময় আছে সরকারের হাতে, তাই বিশেষ কোনো অধিবেশন ডাকার মতো পরিস্থিতি হয়নি। রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল 24শে জুলাই ছিল। 24শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। পদত্যাগী রাষ্ট্রপতির নামে মামলা থাকা না থাকা বিষয়েও প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। রাষ্ট্রপতিকে এখানে প্রোটেকশন দেওয়া আছে, এটাতে রাষ্ট্রপতি প্রোটেকশন। তার রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আগে যে অভিযোগগুলো আছে, এইটা যারা করেছেন কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। মন্ত্রী জানান, আগামী মন্ত্রিসভার বৈঠকে মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন প্রতিকার আইন তোলা হবে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বগুড়ায় এক অনুষ্ঠানে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে, এরপরে জানতে পারবেন। দলের ভিতরে থেকে হবে না বাইরে থেকে হবে, এটা তো আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি তো এখন। স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার, এমন প্রত্যাশা ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, 2030 সাল থেকে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে সক্ষম হবে দেশ। তিনি আরও বলেন, বিনিয়োগ বান্ধব নীতি, কর ও বন্ডের সুবিধা এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। শনিবার সকালে রাজধানীর বিজয় সরণির নভ থিয়েটারে 2 দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিটের যৌথ আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সিলিকন রিভার। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দিনে 11টি অধিবেশন এবং 7টি কৌশলগত আলোচনা সভা হওয়ার কথা রয়েছে। সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন, বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্ব, প্রযুক্তির সমন্বয়, উচ্চ প্রযুক্তির ভবিষ্যৎ, উদ্যোক্তা উন্নয়ন, বাংলাদেশের প্রযুক্তি খাতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা এবং উন্নত উৎপাদন ব্যবস্থা বিষয়ে এসব সম্মেলন ও সভা হবে। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর দেশ গড়তে সেমিকন্ডাক্টর শিল্পে সরকার মওকুফ করবে ট্যাক্স। যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। আমার সরকারের অবস্থান থেকে আপনাদের সেই অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। 3000-এরও বেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত। তাদের মূল্যায়নের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। আপনারা সম্প্রতি মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকায় রোড শো আয়োজন করেছেন। বাংলাদেশের সেমিকন্ডাক্টর সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে আপনারা তুলে ধরেছেন। নিঃসন্দেহে এটি একটি প্রশংসাযোগ্য বিষয়। হাইটেক পার্কের পাশাপাশি বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনাও তুলে ধরেন সরকার প্রধান। যে সকল হাইটেক পার্ক
আছে, এগুলোকে আধুনিকরণের পাশাপাশি একটি বায়োটেক পার্ক নির্মাণেরও পরিকল্পনা আমরা করছি। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ, ঢাকা। সোমবার থেকে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হবে বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বিষয়ক পরামর্শ সভায় কথা বলেন তিনি। জানান, শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড গুরুত্বের সঙ্গে তদন্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। করা হয়েছে এইভাবে যে শাপলা চত্বরে হত্যাকাণ্ড হয়নি, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে বলা হয়েছে রং মেখে সেখানে আহত নিহতের ঘটনা সাজানো হয়েছে। রিপোর্ট আমার কাছে সাবমিট করেছেন। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফরমাল চার্জ ইনশাল্লাহ আমি দাখিল করব এবং আগামী সোমবার থেকে এটা ফরমাল বিচার কার্য শুরু হবে। জুলাইয়ের চেতনাকে ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। জুলাইকে অস্বীকার করে এবং জুলাইয়ের স্পিরিটকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও রাওয়ার যৌথ উদ্যোগে আয়োজিত ফিরে দেখা জুলাই 2024 শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী ও জুলাই চেতনা একে অন্যের পরিপূরক, তাই এই দুইটি বিষয়কে মাথায় রেখেই দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। এ সময় তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ড এবং মেজর সিনহা হত্যাকাণ্ড সহ সকল সামরিক বাহিনীর সদস্যদের গুম খুনের হত্যাকাণ্ডের বিচার ও রায় কার্যকরের উদ্যোগ নেবে সরকার। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং সাবেক সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা। জুলাই যোদ্ধাদের অদম্য সাহস এবং আমাদের বাহিনীর পেশাদারিত্বের সমন্বয়ে এই জুলাইয়ের যে মূল চেতনা সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। 24 জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে তাদের সকলের চাওয়া পূরণ করবে সরকার, এই মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত রক্তাক্ত জুলাই এবং পেশাজীবীদের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, একটি জাতির জন্য দুটি গণ অভ্যুত্থান বিরল, যা একটি মুক্তিকামী জাতিকে উপস্থাপন করে। এ সময় বিদ্যুৎ খাতে চলমান নানা সমস্যা ও পেশাজীবীদের বিভিন্ন দাবি সম্পর্কে সরকারকে অবহিত করার আশ্বাস দেন বিএনপি ভাইস চেয়ারম্যান। 24-এ আমরা তরুণদের পিছনে ছিলাম, এমন কোনো পেশাজীবী ছিল না যারা রাস্তায় নামে নাই। আমি অনেক আমাদের মাদের দেখেছি, তারা 4 শিশু সন্তানটা কোলের কাকায় নিয়ে রাস্তায় নেমে এসেছে। সেই জন্য তাদের চাওয়া এবং পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ব্যাপারে সরকার একেবারেই সচেতন। তীব্র গ্যাস সংকটে সারা দেশে বাড়ছে জনদুর্ভোগ। বাসাবাড়ির সীমানা ছাড়িয়ে গ্যাসের সংকট গিয়ে ঠেকেছে শিল্প কারখানায়। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন সহ কলকারখানার উৎপাদন। গাড়ির এ দীর্ঘ লাইন গ্যাসের জন্য। গ্যাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এই চিত্র গাজীপুরের। তীব্র গ্যাস সংকটে প্রভাব পড়েছে গাজীপুরের শিল্পাঞ্চলে। চরম ভোগান্তিতে গ্যাস নিতে আসা গ্রাহকরা। চালকদের কর্মঘণ্টা নষ্টসহ স্থবির হয়ে পড়েছে কর্মজীবন। 5 দিন ধরে গ্যাস পাইতেছি না। গতকালকে 3 ঘন্টা লাইনে খাড়া 300 টাকার গ্যাস পাইছি। 5-6 দিন ধরে এই জ্বালা যন্ত্রণা ভোগ করতেছি, কোনো গ্যাস লাইনে পাওয়া যায় না। আর মনে করেন যাই গ্যাস পাই ওই 500-700 টাকার কাছে ঢুকে। এখন দেশের যে পরিস্থিতি দাঁড়াইছে, এই পরিস্থিতিতে আমরা সামনে কি গ্যাস পাবো কি পাবো না এটা নিয়ে আমরা চিন্তিত আছি। একই সাথে গ্যাসের চাপ না থাকায় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে অনেক ওয়াশিং কারখানাগুলোতে। সময় মতো রপ্তানি আদেশের পণ্য প্রস্তুত করতে না পারায় বাড়ছে উদ্বেগ। গ্যাস নিতে আজকে গ্যাস নিয়ে 50 কিলো চালাতে পারি না, আবার এসে গ্যাস নেওয়া লাগে সিরিয়াল দেওয়া। কাজকর্ম সেরকম নাই আমাদের এখানে, যতটুকু গ্যাস থাকার দরকার ছিল অ্যাভেলেবেল আমাদের গ্যাস নাই। এরকম সিচুয়েশনে হইলে একটা ফ্যাক্টরি সার্ভাইভ করা কোনোভাবেই পসিবল না, কারণ এটা একটা কমপ্লায়েন্স ফ্যাক্টরি। এখানে 7 তারিখের মধ্যে স্যালারি দিতে হয় ওয়ার্কারকে এবং টোটাল স্যালারি 7 তারিখের মধ্যে দিতে হয়। এইভাবে যদি দেশ চলতে থাকে, এইভাবে চলতে থাকে, আমাদের এই ফ্যাক্টরি কোনোভাবেই সার্ভাইভ করা সম্ভব হবে না। প্রায় একই চিত্র নারায়ণগঞ্জেও। বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি গ্যাসের তীব্র সংকট পোহাতে হচ্ছে গ্যাস নিতে আসা চালকদের। যানবাহনের দীর্ঘ সারি সড়কেও প্রভাব ফেলেছে। গ্যাসের চাপ না থাকায় বাসাবাড়িতেও প্রভাব পড়েছে। অনেকে বিকল্প ব্যবস্থায় রান্নার কাজ সারছেন। যদিও গত কয়েকদিনের তুলনায় গ্যাসের চাপ কিছুটা বেড়েছে বলে জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ, তবে তা পর্যাপ্ত নয়।
শিল্প উৎপাদন সচল রাখা এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন কারখানা মালিক, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর বুকে মাত্র 2 কিলোমিটারের একটি সড়ক, কিন্তু সেই পথ পেরোতে প্রতিদিনই হাজারো মানুষের লড়াই করতে হয় পানির সঙ্গে। বছরের পর বছর জলাবদ্ধতায় বন্দি আশকোনা পানির পাম্প সড়ক। ব্যাহত হচ্ছে শিক্ষা, চিকিৎসা, কর্মজীবন, এমনকি শেষ বিদায়ের পথও। স্থানীয়দের অভিযোগ, অসংখ্যবার এ সমস্যার কথা বলা হলেও কোনো কাজ হয়নি। এটি একটি রাস্তা, কিন্তু এই রাস্তা মানুষকে গন্তব্যে পৌঁছে দেয় না, বরং প্রতিদিন নতুন দুর্ভোগের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। রাজধানীর আশকোনা পানির পাম্প সড়ক মাত্র 2 কিলোমিটার দীর্ঘ। এই পথ প্রতিদিন ব্যবহার করেন 20 থেকে 30 হাজার মানুষ। কিন্তু বছরের পর বছর এই সড়কের পরিচয় একটাই, হাঁটু সমান পানি, কাদা আর সীমাহীন দুর্ভোগ। বৃষ্টি হলে আতঙ্ক, আর বৃষ্টি না হলেও ফেরে না স্বস্তি, কারণ এই সড়কের ক্যালেন্ডারে যেন 12 মাসই বর্ষাকাল। সমস্যা তো যে বাসা বাড়িতে যাই পানি ঢুকে, এই রাস্তার পানি তো বাসা বাড়িতে যাই ঢুকে, আমাদের বাসায় তো পানি আছে। ওদিক দিয়ে আরো বেশি খারাপ। সকাল থেকে রিস্কা পরে একজনের মাথায় ফাইটা গেছে, ওই মাথা দিয়ে। জলাবদ্ধতায় থমকে যায় বহু মানুষের স্বাভাবিক জীবন। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর শুধু আশ্বাস মিলেছে, শুকনো রাস্তা আর মেলেনি। আমাদের কথার কোনো দাম নাই, এভাবে আমাদের চলতে হবে, কারণ আমাদের এই দেশে বসবাস করার যোগ্য না আমরা। এলাকাবাসী যারা আছি আমরা খুব কষ্টের মধ্যে আছি, এখানে দেখার মতন কেউ নাই ভাই। আমাদের দাবি এই রাস্তার জন্য তাড়াতাড়ি করতে। সবচেয়ে বড় মূল্য দিচ্ছে শিশুরা। ঘর থেকে বের হওয়া শিশুটি জানে না স্কুলে পৌঁছাতে পারবে কিনা। আমার ক্লাস থাকে প্রতিদিন, কিন্তু এই রাস্তার জন্য আর কি যাইতে পারে না, রেগুলার যাইতে পারে না। তার উপরে হচ্ছে গেলেও আমার প্রচুর পরিমাণ লেট হয়ে যায়। প্রতিদিন মানে এত পানি যে মানে মোজা টুজা সব ভিজা যায়, এত পানির জন্য যাওয়া যায় না প্রতিদিন স্কুলে। এই পরীক্ষার জন্য এই পানি পাড়াই যেতে হইতেছে। মৃত মানুষের শেষ বিদায়ও কঠিন করে তোলে এই সড়ক। এটি নগর ব্যবস্থার ব্যর্থতা বলছেন বাসিন্দারা। যে বের করবেন অ্যাম্বুলেন্স তো এখানে আসার মতো পরিস্থিতি নেই স্যার। 2018 সাল থেকে আমরা দিচ্ছি আপনার সিটি কর্পোরেশনের ট্যাক্স। একটা মুমূর্ষু রোগী হসপিটালে নেওয়ার জন্য দেখা গেছে কোলে করে 2-3 জনে হাতাহাতি করে কোলে করে নিয়ে রাস্তা পারাপার করে, ওদিক দিয়ে ওই কাওলা দিয়ে পরে বের হইতে হয়, এদিক দিয়ে পুরো রোডে বন্ধ। এমনও লোক আছে আমাদের রাস্তায় ভ্যান গাড়ির মধ্যে লোক মারা গেছে, এর চেয়ে দুঃখ আর হইতে পারে না। এরকম আপনার শত লোক আমাদের ভ্যান গাড়িতে রাস্তায় কোলের উপরে মারা গেছে। ডিবিসির ক্যামেরায় সড়কের এমন দশা দেখে দ্রুত সমাধানের আশ্বাস দেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। আমাদের যে কনস্ট্রাকশনের কাজগুলো চলছে সেটার জন্য কিছুটা পানি জমে, কারণ আমরা বাইপাস করে কাজ করতে হয়। তো আমরা চেষ্টা করছি যে যাতে দ্রুত কাজগুলো সম্পূর্ণ হয়। স্বল্প সময়ের মধ্যেই অন্ততপক্ষ কিছুটা হলেও যাতে জলাবদ্ধতা থেকে আমরা নগরবাসীকে রেহাই দিতে পারি আর নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি। আশকোনার মানুষের দিন শুরু হয় হাঁটু সমান পানি মারিয়ে, আবার শেষও হয় সেখানেই। তারা নতুন কোনো স্বপ্ন চান না বড় কোনো প্রতিশ্রুতিও। তাদের একটাই দাবি, 2 কিলোমিটার শুকনো রাস্তা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ককরোচ জনতা পার্টির তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিকেলে আন্দোলনে নেতৃত্ব দেয়া ককরোচ জনতা পার্টির সঙ্গে কেন্দ্রীয় সরকারের 3য় দফা বৈঠকের আগেই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজেই এ তথ্য জানান তিনি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে সকালে আন্দোলনকারীরা ঘোষণা দেয়, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে সরকারের সঙ্গে কোনো আলোচনা করবে না তারা। দিল্লির যন্তর মন্তরে 1 মাসেরও বেশি সময় ধরে অবস্থানরত আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রিসভা থেকে অপসারণ। মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। একই সাথে অব্যাহত রয়েছে হুমকি পাল্টা হুমকি। সবশেষ পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইরান কোনো হুমকিকে ভয় পায় না। এদিকে শুক্রবার ইরানের 2 প্রদেশে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 4 জন, আহত হয়েছেন অন্তত 5 জন। হুমকি ধামকি আর দর কষাকষি টেবিলে যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্ব নতুন মোড় নিচ্ছে। ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে, তবে আলোচনার জন্য ইরানই বেশি আগ্রহী বলে দাবি করেন তিনি। ট্রাম্প আরও জানান, আলোচনার সাথে সাথে ইরানকে হুমকি দেওয়াও অব্যাহত রেখেছে ওয়াশিংটন, আর যে কোনো কিছুর জন্য প্রস্তুত তার দেশ।
ইরানকে চুক্তি করতেই হবে। আমরা কথা বলছি, আলোচনার জন্য ইরানি এবার অনেক বেশি আগ্রহী। তবে অন্য যে কোনো পরিস্থিতির জন্য আমরা পুরোপুরি তৈরি আছি। ট্রাম্পের এমন হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে জানান, ওয়াশিংটনের কোনো হুমকিকে পরোয়া করে না ইরান। আমরা কাউকে ভয় পাই না, কোনো হুমকিতে পিছিয়ে যাব না। যতদিন না আমাদের লক্ষ্য পূরণ ও দাবি আদায় হচ্ছে, আমরা এ পথেই এগিয়ে যাব। কোনো চাপের কাছে মাথা নত করব না আমরা। এদিকে হরমুজ প্রণালীতে আবারও কড়া নৌ অবরোধ জারি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। প্রণালী দিয়ে ইরানগামী দিশা নামের একটি ক্রুজ জাহাজে হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনী। ওয়াশিংটনের দাবি, জাহাজটিকে ইরানি জলসীমার দিকে না যাওয়ার জন্য সতর্কবার্তা দেয়া হলেও তারা তা উপেক্ষা করে, ফলে বাধ্য হয়ে হামলা চালায় তারা। অন্যদিকে শুক্রবার ইরানের খোরামশার ও খুজেস্তান প্রদেশে সামরিক হামলা চালিয়েছে ওয়াশিংটন। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফের দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো প্যারিসের বিশ্বখ্যাত লুভ মিউজিয়ামের গ্যালারি। গহনা চুরির অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বন্ধ রাখা হয় গ্যালারিটি। এবার জাদুঘরটির সার্বিক নিরাপত্তায় আনা হয়েছে নিশ্ছিদ্র ব্যবস্থা। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনন্য ঐতিহ্য ঘেরা জাদুঘর লুভ। কাঁচের তৈরি পিরামিড আকারের এই মিউজিয়ামটি একসময় ফরাসি রাজাদের দুর্গ ও পরবর্তীতে রাজপ্রাসাদ হিসেবে ব্যবহার করা হলেও বর্তমানে তা পৃথিবীর সবচেয়ে আশ্চর্য এবং আকর্ষণীয় এক জাদুঘর। 1993 সালের 10ই আগস্ট 500রও বেশি শিল্পকর্ম প্রদর্শনের মাধ্যমে লুভ জাদুঘরের কার্যক্রম উদ্বোধন করেন ষোড়শ লুই। রাজা অষ্টাদশ লুই ও রাজা দশম চার্লসের শাসনামলে জাদুঘরটির সংগ্রহ আরও সমৃদ্ধ হয়। সম্প্রতি এর একটি নির্দিষ্ট গ্যালারিতে ঘটে যাওয়া দুঃসাহসিক গহনা চুরির পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ওই অংশটি। দীর্ঘ তদন্ত এবং নিরাপত্তা ব্যবস্থার আমূল পরিবর্তনের পর অবশেষে সেই গ্যালারির দরজা আবারও উন্মুক্ত করা হয়েছে। চুরির ওই ঘটনার পর নড়েচড়ে বসে ফরাসি প্রশাসন ও মিউজিয়াম কর্তৃপক্ষ। নতুন করে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক সেন্সর, সিসিটিভি ক্যামেরা এবং স্বয়ংক্রিয় অ্যালার্ম সিস্টেম। বাড়ানো হয়েছে সার্বক্ষণিক নিরাপত্তারক্ষীর টহল। এদিকে হারানো অমূল্য রত্ন ও গয়না উদ্ধারে জোর তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ। গ্যালারিটি ফের চালু হওয়ায় স্বস্তি ফিরেছে দর্শনার্থী ও শিল্প অনুরাগীদের মাঝে। গ্যালারিটি আবারও চালু করতে পেরে আমরা আনন্দিত। আগের চেয়ে নিরাপত্তা বলয় এখন অনেক বেশি শক্তিশালী। আশা করছি দর্শনার্থীরা এখন সম্পূর্ণ নির্দ্বিধায় ঐতিহাসিক এই সংগ্রহগুলো উপভোগ করতে পারবেন। প্রতিদিনই বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো পর্যটক ভিড় জমান লুভে। কর্তৃপক্ষের প্রত্যাশা, নতুন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা পর্যটকদের আস্থা ফেরানোর পাশাপাশি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কার্যকর ভূমিকা রাখবে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে চীনের জিংদে ঝেন হস্তশিল্প পোর্সেলিন শিল্প এলাকা। শনিবার দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য কমিটির 48তম অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। নতুন এই স্বীকৃতির মধ্য দিয়ে চীনে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মোট সংখ্যা দাঁড়ালো 61তে। পূর্ব চীনের জিয়াংজি প্রদেশের এই স্থানটি মূলত 10ম থেকে 19 শতাব্দীর হস্তশিল্পের অনন্য নিদর্শন। এখানকার বিখ্যাত নীল সাদা চীনামাটির পাত্র বিশ্বজুড়ে সমাদৃত। ইউনেস্কোর মতে এটি চীনা সংস্কৃতির এক বিশেষ প্রতীক। প্রায় 1979 হেক্টর এলাকা জুড়ে থাকা এই স্থানে চীনামাটির প্রাচীন ভাটা, খনি ও উৎপাদন কেন্দ্র রয়েছে। বিশ্ব সিরামিক শিল্পে বিশেষ অবদানের জন্যই এ স্বীকৃতি দেওয়া হয়েছে। এদিকে এই ঐতিহ্য সুরক্ষায় প্রতিশ্রুতি দিয়েছে চীন সরকার। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।